জামায়াত ইসলামী যে সমস্ত এলাকায় বা বিভাগে ভালো করেছে, যার মধ্যে রংপুর, তারপরে হচ্ছে এদিকে সাতক্ষীরা, এই জামাত ইসলাম সারা দেশে ভালো করেছে। এমনকি ঢাকাতে, ঢাকার হ্যাঁ, 20টি আসনের মধ্যে 7টি আসনে জামাত ইসলামী। তারা সারা দেশে ভালো করেছে। এতে করে প্রমাণিত হয় যে আপনি যদি বিসিএস পরীক্ষার জন্য কোচিং করতেন, তাহলে যেমন বিসিএস পরীক্ষা আপনি ভালো করেন, সেরকম তারা অনেকদিন ধরে চেষ্টা করেছে, সংসদের জন্য অনেক খেটেছে। এটা তার পরিশ্রমের মূল্য, তারা ভালো করেছে। পরিশ্রমী হইলে পরে কিছু ফল পাওয়া যায়। ঢাকাতে 7টি আসনে এমপি হওয়ার পর আপনার কি মনে হয় যে ঢাকা রাজপথ তারা কাঁপাবে সামনে? ঢাকার রাজপথে এখন কেউ কাঁপাতে গেলে ঢাকার লোকজন দেখেন কি করে। কারণ ডাকসুতে আমরা ভোটই দিয়েছি, ঢাকার লোকজন ভোটই দিয়েছে যে ঢাকার রাজপথ কাঁপানো বন্ধ করেন। ঢাকার রাজপথ ভূমিকম্পে কাঁপে, আপনাদের কাঁপানোর দরকার নাই। ঢাকাকে শান্ত রাখেন, ভালো রাখেন। ঢাকার জনগণ এখানে ট্যাক্স দিয়ে থাকে, মানুষের ব্যাপক এমনকি একটা লাউ কিনে, কদু কিনে, ওগুলোর উপর চান্দা দিতে হয়। ঢাকা 8 আসনে হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে। কে হাড্ডি আর কে কাবাব? আমি তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে হাড্ডি মনে করি আর কাবাব মনে করি। অনেক বিনোদন দিয়েছে আব্বাস সাহেবকে, হ্যাঁ, অনেক বিনোদন দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে বা এনসিপির কাছে আমার জানার ইচ্ছা, যতগুলি ব্যানার তারা ছাপিয়েছেন, এই নির্বাচনী ব্যয়ের উৎস কি? নাসিরউদ্দিন পাটোয়ারি এত টাকা কোত্থেকে পেলেন? কিন্তু বলবেন যে আমি আজকেও দেখেছি স্টেডিয়ামের সামনে, ক্রাউড ফান্ডিং, আমি দেখি, হ্যাঁ, ক্রাউড ফান্ডিং, জি জি, নিশ্চয়ই। এটাও আমরা শিখেছি এবার নির্বাচন থেকে, ক্রাউড ফান্ডিং। এই জন্য আমি একবার বলেছিলাম একটা টক শোতে যে ভোট হবে আকাশে, টাকা আসবে বিকাশে। আকাশে ভোট হয়েছে, এই জন্য আমি বলেছি যে এই দেখেন, এই পরাজয় হচ্ছে আল্লাহর ইচ্ছা। ভোট হয়েছে আকাশে, টাকা গেছে বিকাশে। ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নির্বাচন করা আরেকজন আলোচিত ব্যক্তিত্ব, ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তাসনিম জারাও নির্বাচন করেছিলেন। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জি, বরিশাল 3 আসনে তিনি হেরেছেন। ফুয়াদ ভালো ছেলে, ও হেরে গিয়েছে, ভালো হবে। টকশোতে একটা ভালো, তিনি কি বিতর্কিক ছিলেন? না, আমি জানি না, হয়তো করেছেন, আমার চোখে পড়ে নাই, হয়তো করতেন। কিন্তু আমি টকশোতে একজন ভালো কথা বলার লোক তিনি। আমরা তাকে টকশোতে পাবো, সংসদ সদস্য হলে হয়তো পাইতেন না, এখন প্রথম আলোতে পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন। ভালো কথা বলার লোকদের বাইরে থাকাই ভালো। ফুয়াদের দলের যিনি প্রেসিডেন্ট, হ্যাঁ, এবি পার্টির মঞ্জু ভাই, মুজিবুর রহমান মঞ্জু, তিনিও হেরেছেন। মঞ্জু ভাই ভালো মানুষ, চমৎকার লোক, চমৎকার কথা বলেন। ওনার গণতন্ত্রের প্রতি খুবই আকাঙ্ক্ষা। হেরে গিয়েছেন, বাট এটা গণতন্ত্র শক্তিশালী হবে বলে আমার ধারণা। পরাজয় তো গণতন্ত্রকে শক্তিশালী করে, কারণ সংখ্যাগরিষ্ঠই পরাজিত হয়। একজন জিতে আর 9 জন হারে। পরাজিতের দিকে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা। এনসিপির আলোচিত প্রার্থী সার্জিস আলম, জি, তিনি হেরেছেন। হ্যাঁ, হেরেছেন, হ্যাঁ, হেরেছেন। সার্জিস বিতর্কিত ছিল, ও হেরে গিয়েছে, বিতর্ক করতো আর কি, হেরে গিয়েছে। তখন তো সে গুপ্ত ছিল না, যখন বিতর্ক কে গুপ্ত ছিল কে সুপ্ত ছিল তা তো জানি না, তবে তার আগের বক্তৃতাগুলি ভালো হতো। এখনকার বক্তৃতাগুলি তেমন ভালো হয় না। আগের গুলা দিয়ে সে এই জায়গায় এসেছে, কিন্তু পরে যে বক্তৃতাগুলি দিয়েছে আমার মনে হয় আরেকটু সচেতন হলে আরো ভালো হতো। একটু পরামর্শ নিলে মানুষের আরো ভালো করতো সে। আপনি দেখেছেন এনসিপির 6 জন নেতা, দলের আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তারপরে নারায়ণগঞ্জ থেকে আলামিন, নোয়াখালী 6 আসনে হান্নান মাসুদ এবং উত্তরবঙ্গ থেকে আরেকজন। মূলত তাদের মুখ্য সংগঠকরাই জিতেছেন। এই মুখ্য সংগঠকরা নিজেরা জেতার জন্যই জামাতে যোগ দিয়েছেন। দলকে জেতানোর আগ্রহ তাদের ছিল না, বা দলের জন্য তাদের আত্মত্যাগের কোনো ইচ্ছাও ছিল না। তারা নিজেরা মন্ত্রী, মিনিস্টার, এটা সেটা হতে চেয়েছেন। ডক্টর ইউনূস আবার বলেছেন এরা জিতলে পরে কেউ কেউ মন্ত্রী হবে। অতএব তারা সেই আশায়কে যোগ দিয়েছিলেন। দলের জন্য তারা ইলেকশন করলে তারা 300 আসনে প্রার্থী দিতেন, দলকে একটি প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে পারতেন। তারা সব জায়গায় হারলেও দেখতেন যে তারা এই নির্বাচনে হয়তো ভোটের ক্ষেত্রে তারা তৃতীয় শক্তি হয়ে যেতেন। তার মানে এককভাবে নির্বাচন করলে, এবং সেটা তাদের উচিত ছিল। এনসিপি আরেকজন আলোচিত প্রার্থী, যারা গান আছে না, এটা বেচো সেটা বেচো, কণ্ঠ বেচো না, তো কণ্ঠটা বিক্রি করে দিয়েছে। সারোয়ার তুষার নরসিংদী থেকে দাঁড়িয়েছে, তিনি ডক্টর মঈন খানের কাছে হেরেছেন। তিনি অভিযোগ করেছেন যে সেই আসনে জামাতের প্রার্থী ছিলেন, জামাতের প্রার্থী সেকেন্ড হয়েছে, তিনি থার্ড হয়েছেন। হ্যাঁ, সারোয়ার তুষারও জামাতের ভোট নিয়ে জিততে চেয়েছিলেন, এটা আমাকে দুঃখ দিয়েছে। সারোয়ার তুষার তো তুষার নামের জন্যই জিততে হচ্ছে, তাই না? আপনার নামের শেষাংশ। আমি তুষার বলে না, পৃথিবীতে বহু ভালো ভালো বড় বড় তুষার আছে। একটা বিখ্যাত পত্রিকার সম্পাদকের নাম ছিল তুষার। আওয়ামী লীগের সময় ব্যাপক আলোচিত এবং মার খাওয়া, জেলে যাওয়া।
নুরুল হক নূর, ওরফে ও ভিপি জিতেছে, আমি খুশি হয়েছি, খুবই খুশি হয়েছে। এই ছেলেটা এত প্রবৃত্ত হয়েছে সে জীবনে, এটা তার কম্পেনসেশন। আল্লাহ একদিকে নিলে আরেকদিকে দেয়। এই যে চেক এন্ড ব্যালেন্স, আপনি চেক এন্ড হাড্ডাহাড্ডি লড়াই ব্যালেন্স, হয়েছিল কিন্তু। আপনি খালি হাড্ডাহাড্ডি বলেন কেন? আপনি বলেন বাঘে এবং মহিষে লড়াই হয়েছিল, এরকম বলেন। একজন বাঘ, একজন মহিষ। হাড্ডাহাড্ডি বললে কেমন জানি হাসান মনে হয় মামুন হাড্ডি তাকে নিয়ে। কিন্তু হ্যাঁ, অভিনন্দন জানিয়েছে কে? হাসান মামুন, তার প্রতি উনি অভিনন্দন জানিয়েছে। হ্যাঁ, পরাজিতকেও অভিনন্দন জানানো উচিত, জয়ীকে অভিনন্দন জানানো উচিত, এবং জয় পরাজয়ের পরে দুইজনের এক জায়গায় বসতে পারার যে সম্পর্ক, সেটা রাখা উচিত। এইবারের নির্বাচনে একটি সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে সুনামগঞ্জের ব্যারিস্টার শিশির মনি। তিনি যখন হেরে গেছেন, তিনি প্রথম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে, বিজয়ী তিনি খুবই প্রার্থীকে বুদ্ধিমান লোক। অভিনন্দন জানিয়েছিলেন। উনি আমার স্কুলে, মানে আমি যে স্কুলে পড়েছি সেখানে নাকি পড়তেন। ওই স্কুলে পড়লে আর কিছু না হোক, ধরেন এই প্রধানমন্ত্রী হয়, তারপরে যে প্রেসিডেন্সিয়াল মডেল। হ্যাঁ, শিশির মনিরের মতো ভালো আইনজীবী হয়, খারাপ না। কিন্তু আমার স্কুলের ছেলেরা বেশ ভালো। তারেক রহমান তো হ্যাঁ, উনি ওখানে পড়েছিলেন, যে ওনার ছোট ভাই পড়ালেখা করছেন ওখানে। ভালোই লাগে, বেশ ভালো লাগে। এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। আমাদের স্কুলে ছাত্র কম, বুঝছেন? এক একটা স্কুলে 500-600 ছাত্র থাকে। আমাদের স্কুলে 40 জন ভর্তি হয় প্রথমে, ক্লাস 3-তে গেলে 80 জন হয়। এসএসসি পরীক্ষা পর্যন্ত 80 জনই থাকে, আর এইচএসসি-তে গেলে হয় 160 জন। তো এই হচ্ছে সর্বোচ্চ আমাদের মানে দেখা সাক্ষাতের জায়গা ছেলেদের। তো সেইখান থেকে ধরেন অন্তত আমরা বেশ দীর্ঘ সময় ধরে আমরা মন্ত্রী পাচ্ছি, প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি। অতীতে প্রধানমন্ত্রীর ভাই সেখানে পড়াশোনা করেছেন। আমরা এবার ইজম থেকে একটু না, অবশ্যই ইজম, মেইন স্ট্রিমে না আসি। ইজম খারাপ। এই দেখেন, কমিউনিজমের একজন অত্যন্ত স্টলওয়ার্ড জুনায়েদ সাকি, উনিও তো জিতেছেন। জি, ইজম ভালো, কিন্তু এটা একটা ভালো ডাইভার্সিটি হয়েছে। ইজম ভালো, সব ইজম খারাপ না। আমাদের দেশে ইজম শব্দটা খারাপ ভাবে চালু হয়েছে। যেমন এই যে আপনারা সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাচ্ছেন, সংখ্যাগরিষ্ঠতা তো ভয়ের কিছু না, সংখ্যাগরিষ্ঠতাই তো শাসন করবে। আমরা যদি ভোটকে মূল্য দিই, তাহলে মানুষ যাকে ভোট দিয়েছে সেই শাসন করবে, এটাই তো স্বাভাবিক। আর সে যদি ঠিক মতো আচরণ না করে, আমরা সেটার সমালোচনা করতে পারি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য দায়ী না, এটা আচরণের জন্য দায়ী। এবারের নির্বাচনে জি, আপনি জানেন যে খুলনা 1 আসনে একজন নন মুসলিম দাঁড়িয়েছেন, জি। কৃষ্ণ নন্দী। হ্যাঁ, হ্যাঁ, তিনি হেরেছেন 50,000-এর বেশি ভোটে, জামাতের প্রার্থী হিসেবে। হ্যাঁ। উনি করেছেন, হায়দারের একটা গান আছে, ফাইসা গেছে মাইন কাছি পায়। ধরেন ওনার কমিউনিটি ভাবছে তুমি আমার কমিউনিটির লোক, তুমি গেছো ইসলামে, আর ইসলামের কমিউনিটি ভাবছে তুমি আসছো আমার কমিউনিটির মধ্যে ঢোকার জন্য। দুই কমিউনিটি তাকে রিজেক্ট করেছে, এই জন্য উনি হেরে গিয়েছেন। জামাত ওইখানে কমিউনিটির ভোট পাওয়ার জন্য তাকে দিয়েছিল, জামাত কোনো ইসলাম প্রতিষ্ঠার জন্য তাকে দেয় নাই। অতএব তার কমিউনিটিও তাকে ছেড়ে দিয়েছে, মুসলিম কমিউনিটিও তাকে ছেড়ে দিয়েছে। ওনার উচিতই হয় না এইভাবে দাঁড়ানো। জামাত ক্ষমতায় গেলে আর কৃষ্ণনন্দী বিজয়ী হলে তাকে মন্ত্রী করা হবে, এটা ছিল প্রচারণা, এরকম আলোচনা ছিল সোশ্যাল যাক, মিডিয়া। তবু কৃষ্ণনন্দী মন্ত্রী হতে পারতেন। জামাত করলে তো কোনো নারী কিছুই হতে পারবেন না, অন্তত তিনি নারীদের চেয়ে একটু বেশি মর্যাদা পেয়েছে। সার্বিকভাবে আপনার কাছে কেমন মনে হয়েছে? স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে যাই কিছু ঘটে থাকুক, মানুষ ভোট দিয়েছে, এবং ভোট দিয়ে মানুষ একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে। আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আবল তাবল বলেন, মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন, আপনি বলেন তো ফজলুর রহমান সাহেব কত ভোট পেয়েছে? তিনি সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন, এরকম একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন ফেসবুকে। অনেক ভোট পেয়েছেন, বহু ভোট পেয়েছেন। তো এই লোকটাকে কি করেছিল এই গত 18 মাসে আমাদের তরুণ সম্প্রদায়? স্রোতের বিপক্ষে গিয়ে তিনি একা দাঁড়িয়ে নির্বাচন করেছিলেন, এবং একটা সময় তাকে দল থেকে বহিষ্কার। তাহলে জনগণ এই ভোটের মধ্যে দিয়ে আবারও প্রমাণ করেছে যে যে সংবিধানে আমাদের বাংলাদেশ পরিচালিত হয়, যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশ তৈরি হয়েছে, সেই আদর্শ এবং সেই সংবিধানকে তারা অন্তত একটি দলকে দিতে চেয়েছে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে না, এবং যেই দলে একজন মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা এবং তার সন্তান এখন নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের মানুষ বিএনপিকে রায় দিয়েছে, এটা ঠিক না। বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। বাংলাদেশের মানুষ আরেকবার বলেছে যে তুমি যতই পয়সা খরচ করো, যতই নিজেকে লিবারেল বলো, যতই বলো আমি মধ্যপন্থী প্রগতিশীল, তুমি ভারতের পত্রিকায় সাক্ষাৎকার দাও, শেষ পর্যন্ত তুমি যদি মুক্তিযোদ্ধার বাসার সামনে বসে গালিগালাজ করো, আর তুমি যদি মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতে নতুন আদর্শ দাঁড় করানোর চেষ্টা করো, তাইলে আমরা যেখানে ভোট দাও সেখানেই দিয়ে দিয়েছি। এইটাই জনগণ বলেছে। এই রায় শুধুমাত্র বিএনপিকে সমর্থন না, এই রায় হচ্ছে বলে দেওয়া যে তুমি যাই করো আর নাই করো, তুমি মুক্তিযুদ্ধের বিপরীতে যেও না। বাংলাদেশ যে
যুদ্ধের গর্ভ থেকে তৈরি হয়েছে, যে স্ট্রাগল এবং যে সংগ্রামের ভিতর থেকে বাংলাদেশের এই জাতি, এই সত্তা, এই নাগরিকত্ব, এই পতাকা, এই ভূমি, বাংলাদেশের যত কিছু অর্জন যেখান থেকে এসেছে, সেটাকে অস্বীকার করে তুমি এই দেশে রাজনীতি করলে অন্তত আপাতত জেতার সম্ভাবনা তোমাদের নাই। বাংলাদেশের মানুষ বিএনপিকে 5 বছরের সময় দিয়েছে। বিএনপি যদি প্রমাণ করতে পারে যে এই সংবিধান, এই বাংলাদেশ, এই সব কিছু তাদের কাছে একইভাবে নিরাপদ, তাহলে বিএনপি ভবিষ্যতে আরো বহুদিন শাসন করতে পারবে। আর এই বিশ্বাস যদি কোনো কারণে বিএনপি ভঙ্গ করে, তাহলে বিএনপিকে ওই জনতার কাছেই জবাব দিতে হবে। তখন জামাত এসে বলবে যে আমাদেরকে আরেকবার একটু সুযোগ দেন, এতদিনও দিলেন না, এইটা বলবে, এবং তখন কিন্তু কাজ হতে পারে। ফলে বিএনপির জন্য এটা অগ্নি পরীক্ষা, আর অন্যদের জন্য এটা হচ্ছে একটা লেসন, যে তুমি আর যাই করো, তোমার বাপের চেয়েও বড় বয়সের বাসার সামনে দাঁড়িয়ে বিপ্লবের নামে গালিগালাজ করো না, তুমি মিথ্যা কথা বলো না, তুমি মিথ্যা প্রতিশ্রুতি দিও না, তুমি সন্ত্রাস করো না, সেটা মব হোক আর জব হোক, মানুষের চাকরি কেড়ে নেওয়া সন্ত্রাস করো না। পত্রিকা অফিসে তোমাকে প্রশ্ন করেছে সেই জন্য ঢুকে সেই সাংবাদিকের চাকরি খেও না। তুমি একটা কথা বলেছো বলে সেই সাংবাদিককে বিনা মামলায় ধরে নিয়ে গিয়ে বসিয়ে রেখে মামলা করার লোক পাঠিয়ে দিয়ে মামলা করে তাকে আটক দেখিও না। সেই সাংবাদিক এখনো চাকরি পায়নি, সে তার এবং সেই সাংবাদিক এখনো কারাগারে আছে। আমি মনে করি যে এদের অনতি বিলম্বে তাদের মর্যাদা ফিরিয়ে দেওয়া উচিত। আপনি কথা বলার কথা বলে আন্দোলন করবেন, আর যারা কথা বলেছে তাদের চাকরি কেড়ে নেবেন। জনগণ জবাব দিয়ে দিয়েছে, জনগণ বলে দিয়েছে যদি কথা কইতেই হয়, জনগণ নীরব কথা বলেছে। আমাদের সেনাপ্রধান একটা সুন্দর কথা বলেছেন, আপনি দেখবেন এই পুরো জার্নিতে আমাদের সেনাপ্রধানই কেবল প্রত্যেকবার বলেছে নির্বাচন হতে হবে, 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। 18 মাসের মধ্যেই নির্বাচন হয়েছে। কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করেছে এমন ব্যক্তিও বিজয়ী হয়েছে, জি, তাই না? হাসনাত আব্দুল্লাহকে দেখেছি, হ্যাঁ হয়েছে। এবং বক্তব্য দিয়েছিল, কিন্তু সে তো নির্বাচন করে। কে কি বক্তব্য দিয়েছে? আমার কথা হচ্ছে তাকে কুৎসিত ভাষায় রাজপথে আক্রমণ করা হয়েছে, উনি ধৈর্য ধরেছেন। বট বাহিনীও হ্যাঁ, এবং এইটার মধ্যে দিয়ে উনি গতকাল ভোট দেওয়ার পর একটা কথা বলেছেন, 18 মাস উনি এটার অপেক্ষায় ছিলেন। বলেছেন না, ভোটের অপেক্ষায় ছিলেন না, কিন্তু এই 18 মাস বাংলাদেশের সমস্ত ভোটার অপেক্ষায় ছিল। তারা চুপচাপ দেখেছে যে কি হচ্ছে এবং কি হচ্ছে না, কি তারা ভেবেছিল, কি হয়েছে, কি তারা চেয়েছিল, কি তারা পেয়েছে। তারা বন্দরের চুক্তির জন্য আন্দোলন করে নাই, তারা গম কেনার জন্য আন্দোলন করে নাই, তারা আমেরিকান তুলা দিয়ে তৈরি করা কাপড় পরার জন্য এই লড়াই করে নাই, তারা প্রথম আল্লাহ ডেইলি স্টারে আগুন দেওয়ার জন্য আন্দোলন করে নাই, তারা ছায়ানট উদিচি পোড়ানোর জন্য আন্দোলন করে নাই। তারা আন্দোলন করেছিল সাধারণ মানুষের কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার, চাকরিতে মেধার এবং যোগ্যতায় চাকরি পাওয়ার অধিকারের জন্য। তারা এক কোটা বাদ হয়ে আরেক কোটা চালু হওয়ার জন্য আন্দোলন করে নাই। এবং জনগণ চুপচাপ দেখেছে এবং 18 মাস এই দিনটার জন্য অপেক্ষা করেছে এবং তারা ভোট দিয়েছে। এখন সেই ভোটের মর্যাদা রক্ষা করার দায়িত্ব হচ্ছে বিএনপি এবং তার মিত্র দলের। আর এই ভোটকে অমর্যাদা করার কোনো অধিকার নাই যারা হেরে গিয়েছে, কারণ জিতলে পরে তারা এই ভোটকে কোনোদিন অমর্যাদা করতো না, কোনোদিন কিছু বলতো না। গতকাল সন্ধ্যা পর্যন্ত বলেছে ভোট ঠিক আছে, যখন হারু হারু পারু পারু এসেছে তখন তারা বলেছে যে না, আমরা হারতে চাই না, আমরা এই নির্বাচন ঠিক হয় নাই। কিন্তু ভোট শেষ হওয়া পর্যন্ত কিন্তু নির্বাচন ঠিক ছিল। আর এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এই নির্বাচনের সাথে সাথে গণভোটও প্রশ্নবিদ্ধ, কারণ লোকে গণভোটের সময় ঠিক ভোট দিয়েছে, হ্যাঁ, আর এই ভোটের সময় ঠিক ভোট দেয় না। আপনার কি এটা বিশ্বাস হয়? এবং আরো প্রশ্ন আছে, একটি অবৈধ গণভোট হয়েছে এবং জনগণ এই অবৈধ গণভোটের ভেতরেও এই রায়টা দিয়ে দিয়েছে। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, কারণ এটা আইনের ভেতর থেকে হয় নাই। আচ্ছা, আমি আপনাকে এটা ব্যাখ্যা করে দিয়ে শেষ করি। সেটা তো এই তত্ত্বাবধায়ক স্বাধীন মালিক সরকারকেও বলা হয় কায়দা করে না। আপনি স্বাধীন মালিকের কাছে যাবেন, উনি সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে, প্রথম আলোতে উনি কলাম লেখেন দীর্ঘদিন ধরে, উনি প্রথম আলো বন্ধুজন। আপনি ডক্টর শাহদিন মালিকের একটি সাক্ষাৎকার নেবেন, উনি সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন যে কেন এই গণভোটের কোনো আইনি ভিত্তি নাই। যে ভোটের আইনি ভিত্তি নাই, সেই ভোটের মধ্যে দিয়ে অন্য কিছু আইনি ভিত্তি পায় না। বাংলাদেশে যে কোনো কিছুর আইনি ভিত্তি দেওয়ার জায়গা হচ্ছে একটাই, সেটা হচ্ছে সংসদ। আর সেই আইনকে সংবিধানের সঙ্গে সাযুজ্যপূর্ণ কিনা এটা পরীক্ষা করার জায়গা হচ্ছে আদালত। যে আইনের সঙ্গে আদালতের কোনো সম্পর্ক নেই এবং সংসদের কোনো সম্পর্ক নাই, সে আইন না, সে আইন গায়ের জোরে তৈরি করা। গণভোটের আইনই বাংলাদেশে ছিল না। অতএব এই গণভোট কি কারণে বৈধ এবং অবৈধ, এইটা ডক্টর শাহদিন মালিক বলবেন। তবে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, প্রথম আলো সবসময় ক্ষমতায় থাকে। আচ্ছা, আপনি দেখেছেন, কারণ এখানে যারা কলাম লেখে তারা হয় উপদেষ্টা হয়, আবার এখানে কলামের নিচে যারা গালি দেয় তারা আবার ভোটে জিতে, আবার এখানে যারা গালি খায় তারাও লেখে, যারা গালি খায় না তারাও লেখে। এখানে সবার ছবি ছাপা হয়, আমার ছবি বেশি ছাপা হয় না। বাঁধনের ছবি ছাপা হয়েছে কারণ ও বলেছে দেশে যেন শান্তি আসে, আপনি সেই জন্য সে চেষ্টা করছে। গণভোটে
60.26% ভোট করেছে কে? গণভোটে। আমি জানি না গণভোট আবার ভোট পেয়েছে। গণভোট তো শুরুতেই ভোটে জিতে আছে। গণভোটের পাশে সরকার একটা টিক দিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, গণভোটের পাশে সরকার সবগুলি, গণভোটের সবগুলি ব্যালট যতগুলি কাস্ট হয়েছে সবগুলি তো সরকার আগেই টিক দিয়ে দিয়েছে। ওটা দেখলে মানুষের এমনি ওখানে ভোট দিতে ইচ্ছা করে। এটা একটা মেন্টাল রিগিং। জি, নির্বাচনে 59% যে ভোট হয়েছে। ঠিক আছে, হইতে পারে 59%। আমার মনে হয় না ঢাকাতে 59% হয়েছে। অন্যান্য জায়গায় হয়তো অনেক লোক অনেক বেশি ভোট দিয়েছেন, আমি জানি না। ঢাকাতে আমি যেসব কেন্দ্র দেখেছি একটা তো আমি 40-42%-এর বেশি লোক দেখিনি। তার মানে 41% মানুষ কিন্তু ভোট দেয়নি। এটাকে আপনাকে সিরিয়াসলি মাথায় রাখতে হবে। না, কিন্তু অন্যান্য বারের চেয়ে অনেক বেশি ভোট দিয়েছে, এটাও ঠিক। 40% লোক ভোট দেয় নাই প্রায় প্রতিবারই। 2008-এর যে গ্রহণযোগ্য নির্বাচন সবশেষ, সেখানে কিন্তু 87% ভোট কাস্ট হয়েছে। তখন মানুষের মনে একটা প্রবল ধারণা ছিল, দুইটা প্রবল প্রতিপক্ষ ছিল, বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাই মাঠে ছিল। ফলে তখন মানুষের ভোট দেওয়ার আগ্রহ অনেক বেশি ছিল। এবার তো বিএনপির অনেক ভোটার ভোট দিতে যায় নাই, কারণ তারা মনে করেছে যে আমার দল এমনি জিতবে। আসলে কি তাই? আসলে তাই। আচ্ছা, দিন শেষে তো জামাত জোট তারা কিন্তু যে আসন পেয়েছে 77, এটা অনেক তাদের জন্য। কোনো আসনই কম না, একটা আসনও কম না। মানুষ তো একটা আসনও পায় না। এই মানুষগুলো জাতীয় পার্টি আসন পেয়েছে, তো অনেক অনেক দল তো একটা আসনও পায় না। তো সেই হিসেবে জামাত এতগুলো আসন পেয়েছে, এটা তো তাদের অনেক ইমপ্রুভমেন্ট, তাদের ভালো হয়েছে। তারা অনেক অনেক পেয়েছেন। জামাত 77 পায় নাই মনে হয়, সবাই মিলে 77 পেয়েছে। হ্যাঁ, জোট পেয়েছে। এর মধ্যে এনসিপি 6টা আছে, জমি যারা যারা খেলাফত মজলিস। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, বলেন। আমরা যদি ছোট করে বলার চেষ্টা করি যে এই নির্বাচন থেকে আমাদের কি অর্জন, কি শিখলাম আমরা? এই নির্বাচন থেকে প্রথম অর্জন হচ্ছে গণতন্ত্র ফিরে আসার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো গণতান্ত্রিক সরকার কিন্তু ক্ষমতায় নাই। শপথ নেওয়ার পরে একটা গণতান্ত্রিক সরকার আসবে। সেই সরকারের সামনের চ্যালেঞ্জ হচ্ছে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করা, মানুষের অধিকারে হস্তক্ষেপ না করে বরং অধিকারকে কোথাও ক্ষুণ্ণ হলে সেই অধিকার ক্ষুণ্ণ করার জায়গাতে হস্তক্ষেপ করা, যাতে কেউ মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করতে না পারে। দ্বিতীয় জায়গা হচ্ছে বাংলাদেশের এই পতনশীল অর্থনীতি এবং পতনশীল যে সমাজ এবং সামাজিক নিয়ম কানুন, সেটাকে পুনরুদ্ধার করা এবং বাংলাদেশের মানুষকে নিরাপদ জীবনের একটা আশ্রয় তৈরি করে দেওয়া। এবং পাশাপাশি এই গণতান্ত্রিক সরকারের কাজ হচ্ছে বাংলাদেশের তরুণদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে 2040 বা 50-এর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করা। এগুলো যদি তারা মোটা দাগে করতে পারেন, আমার ধারণা যে ভালো হবে। আরেকটি হচ্ছে যে বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়া ছিল, সেটাকে দুর্নীতিমুক্তভাবে চালু রাখা। অবকাঠামো উন্নয়ন নিয়ে কারো কোনো সন্দেহ নাই যে সেগুলি ভালো কাজ ছিল, কিন্তু অবকাঠামোগত উন্নয়নের দুর্নীতি নিয়ে সকলের প্রশ্ন ছিল। ফলে দুর্নীতিবিহীন উন্নয়ন নিশ্চিত করতে পারলে আমার ধারণা যে বাংলাদেশের এই যাত্রা একটা দীর্ঘ যাত্রা হবে এবং এই যাত্রায় বাংলাদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হওয়ার আরেকটা সুযোগ পাওয়া গিয়েছে। এখন সবকিছুই নির্ভর করছে যে দল বিজয়ী হয়েছে তাদের আচরণ এবং যারা পরাজিত হয়েছে তাদের উৎপাতের পরিমাণ। এই দুইটার মধ্যে এই দুইটার চেক এন্ড ব্যালেন্স থাকলেই হয়ে যাবে। আপনি দেখেছেন 35 বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কারণ খালেদা জিয়া এবং শেখ হাসিনা দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল। তো বিএনপি যেই ম্যান্ডেট পেয়েছে, এতে করে কি তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য? না, জুলাই সনদ বাস্তবায়ন করতে আসলে কেউই বাধ্য না। এটা সম্পূর্ণ হচ্ছে দলগুলির নিজস্ব ইচ্ছার বিষয় এবং তারা যেই অংশগুলিকে মনে করে যে তারা বাস্তবায়ন করবে সেগুলি বাস্তবায়িত হবে। কারণ জনগণ নিরঙ্কুশ রায় দিয়ে দিয়েছে একটা দলকে এবং বলে দিয়েছে যে আপনারা যা করতে চান আপনারা সেটা আপাতত করতে পারেন। তারা তো সংসদে আইন করে এটা সংশোধন করতে পারবে, তাই তো? তারা সংসদে পুরো বিষয়টিকে উড়িয়ে দিতে পারে চাইলে, কারণ এই সমস্ত কিছুই হয়েছে সংসদকে পাশ কাটিয়ে। এমনকি যে এই 18 মাসের শাসন, এটাও অবৈধ যতক্ষণ পর্যন্ত এই সংসদ এটাকে বৈধতা না দিবে। অতএব তারা এই ক্ষমতাটা বা অধিকারটা ভোটের মাধ্যমে পেয়েছেন। তারা তাদের নোট অফ ডিসেন্টের জায়গাগুলি, তারা কিন্তু আগেই বলেছেন যে তাদের নোট অফ ডিসেন্টের জায়গাগুলি বাদ দিয়ে বাকিগুলি তারা বাস্তবায়ন করতে চান। অতএব তারা তাদের দলের ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা জুলাই সনদের কতটুকু বাস্তবায়ন করবেন এটা আমরা তাদের উপরে ছেড়ে দিতে পারি। ডাক্তার আব্দুল মুত্তার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।